নামে একটি সংগঠন। তো বাংলা পক্ষ তৈরি করতে হলো কেন? কেন বাংলা পক্ষ আজকে সময়ের দাবি, আজকে বাংলা পক্ষ হু করে বেড়ে চলেছে? কেন তৈরি করতে হয়েছে বাংলা পক্ষকে? বাঙালির দাবির জন্য আলাদা করে কেন লড়াই করতে হচ্ছে আমাদের? তো আজকে প্রত্যেকটি আজকে দেখুন যে ভারতের যেখানে আপনি যাবেন, যে কোনো যে অহিন্দি জাতির ক্ষেত্রে যাবেন, সেখানে আপনার যে লড়াই তারা দিচ্ছে, তারা যে যাত্রা বিমান, তাদেরকে যে বঞ্চনা, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজ বাংলা পক্ষ তৈরি করতে বাধ্য হয়েছে। বাংলা পক্ষ একটি অদলীয় রাজনৈতিক সংগঠন। এরপর আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। যেহেতু আমাদের বাঁকুড়া বাংলার বুকে একটা এমন একটা জায়গা যেখানে লাল মাটির দেশ, রুক্ষ মাটির দেশ, যেখানে অনেকেই আছেন যারা সেইভাবে হিন্দি বা অন্য কোনো ভাষা জানেন না, কিন্তু আপনাদেরকে আপনার মনে সবসময় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হিন্দি নাকি ভারতের রাষ্ট্রভাষা। ভারতের কি আদৌ কোনো রাষ্ট্রভাষা আছে? ছিল বলি, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। কিন্তু আপনি আপনার সন্তানদের, আমি আমার সন্তানদের কিছুদিন আগে পর্যন্ত আমিও জানতাম যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা। এটা কিভাবে জানলাম, কিভাবে করলে? কেননা আপনাকে প্রথম থেকেই শিখিয়ে দেওয়া হচ্ছে নাকি হিন্দি ভারতের রাষ্ট্রভাষা। আজকে আপনি ব্যাংকে যাবেন, আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে যান, সমবায় ব্যাংক, তো সেই ব্যাংকে যখন যাবেন তখন দেখবেন যে ম্যানেজার যে স্টাফ কথা বলছে, তিনি পরিষেবা দিচ্ছেন হিন্দিতে। কিন্তু আরবিআই গাইডলাইন অনুযায়ী আপনার পরিষেবা পাওয়ার অধিকার বাংলাতে, এবং সেই অঞ্চলে টানে আপনার পরিষেবা পাওয়ার অধিকার। আপনি কি তা পাচ্ছেন? আপনি তা পাচ্ছেন না। দ্বিতীয়ত আরেকটা কথা বলি যে দেখুন, একটা কথা আমাদের বাংলায় অনেকেই বলে বাংলায় নাকি কাজ নেই। তো বাংলায় যদি কাজ নেই, তাহলে বাংলা ভারতবর্ষের মধ্যে সবথেকে ইনার মাইগ্রেন্ট স্টেট কেন হলো? কি কারণে হচ্ছে? কেন বাইরের শত শত বহিরাগতরা বাংলায় আসছে? কেন আসছে? নিশ্চয় কাজ আছে, কাজ আছে বলে আসছে। যাই হোক, বাংলা পক্ষ এমন একটি সংগঠন যারা শুধুমাত্র জাতির কথা বলে। আপনি হিন্দু হতে পারেন, আপনি মুসলিম হতে পারেন, আপনি সিপিএম হতে পারেন, আপনি তৃণমূল হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি এসোসিয়েশন হতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি বাঙালি। এবং তার জন্য বাংলা পক্ষ কোনো দলের কথা বলে না। বাংলা পক্ষ মনে করে দলের উপরে জাতি, ধর্মের উপরে জাতি। কেন আমরা জাতিকেই আমরা আমাদের অগ্রগণ্য মনে করি, এবং সেই জাতির অধিকার আদায়ের জন্য আমরা আমাদের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবো না। আজকে আমাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক, আমাদের সাংগঠনিক সম্পাদক, আমাদের পর্যবেক্ষক, আমাদের শীর্ষ পরিষদের সদস্যরা। তারা আরো বিস্তারিতভাবে আমাদের যে আন্দোলন, আমাদের যে লড়াই, আমাদের সেই লড়াইয়ের কথা বলবেন। আমি একটা কথা বলবো, তারপরে আমি আমার মাইক তাদের হাতে তুলে দেবো। তো দেখুন, আজকে বাংলার বুকে আমরা শুরু করেছিলাম প্রায় 2018 সালে 4 জন থেকে 5 জন নিয়ে। আজকে বাংলা পক্ষ বাঁকুড়া জেলা যে লড়াইটা শুরু করেছিল, সেই লড়াই আজকে কিন্তু বিষ্ণুপুরের মধ্যে প্রথম সভা করতে পারলো। আগামী দিনে আমরা চাই যে বাঁকুড়ার বুকে প্রত্যেকটি বাঙালি, প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন বাঙালি যেন এই লড়াইয়ে সামিল হয়, সেই আবেদন রেখে আমি আমাদের ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাই যার সুচারু নেতৃত্বে, যার সুচারু মতামতে আজকে আমরা বিষ্ণুপুরের বুকেও বাংলা পক্ষে এই আন্দোলনের মঞ্চ তৈরি করতে পেরেছি। আমরা এরপর আমাদের বিষ্ণুপুর বাংলা পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি উল্লাস ব্যানার্জিকে। আমার প্রিয় দাদা রুবাইদাকে আমি বলছি অনুরোধ করছি বিচার কথা বলার জন্য। জয় বাংলা। তো আমার আগের বক্তা আমাদের জেলার সাধারণ সম্পাদক বলছিলেন প্রয়োজন হলো কেন। আমি দু একটা ছোট ঘটনা বলি আমার জীবনে। আমি সে বছর এই দেশ পরীক্ষা দেবো 2001 সাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর একটা বিরাট ইতিহাস আছে। বাংলা ভাষার জন্য বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তারপর কমলা ভট্টাচার্য, শিলচর, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়। এই থেকেই 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান। এই থেকেই বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষা আন্দোলন, এই নিয়ে আমার চর্চা করি। তো যে কথা, এই জন্য বাংলা পক্ষ সংগঠনটা তৈরি করার দরকার হলো,
সময় দাবি কি? আমাদের বাংলা ভাষা উৎকৃষ্ট ভাষা, পৃথিবীর উৎকৃষ্টতম ভাষাগুলির মধ্যে একটি। এই ভাষায় কথা বলতে আমরা আজকে লজ্জাবোধ করি। তৃতীয় ভাষায় তাই পড়ানো হয় আমাদের বেসরকারি স্কুলগুলোতে। এখানে প্রথম ভাষা ইংরাজি, দ্বিতীয় ভাষা হিন্দি, তৃতীয় ভাষা হিসাবে পড়ানো হয়। আমাদের কথার টানের মধ্যে হিন্দি চলে আসছে। কোন বাইরের রাজ্যে গিয়ে আমরা দেখেছি, আমরা সেই রাজ্যের ভাষা বলি, অথচ বাইরের রাজ্য থেকে যখন অবাঙালি কোনো মানুষ এখানে আসে থাকে, আমরা আবার তাদের ভাষায় কথা বলার চেষ্টা করি। মানে কি আমরা আমাদের কাছে এটা মানে গর্বের মতো একটা হয়ে যায় যে হিন্দিতে কথা বলতে পারলে নাকি আরো স্মার্ট, আরো এটা ব্যাপারটা এরকম নয়। বাঙালি জাতি ভারতের সমস্ত জাতির থেকে উন্নত চেতনা সম্পন্ন জাতি, সমস্ত ক্ষেত্রে সে স্বাধীনতা সংক্রান্ত হোক, বিজ্ঞান চর্চা হোক। বাঙালিদের ঘরে 4-4টে নোবেল ঢুকেছে, তার মধ্যে 3টে এপার বাংলা। সে সিনেমা হোক, তথ্য প্রযুক্তি হোক, সব জায়গায়। কিন্তু আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি। বাংলা মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। একটা কবিতা বলছিলাম একটু আগে, আমাদের এই অধিকার রক্ষার লড়াই কিন্তু কঠিন লড়াই। আমাদের সংঘবদ্ধ হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই লড়তে হবে। মারাঠিদের স্বার্থ পূর্ণ হলে, মারাঠি ভাষার স্বার্থ পূর্ণ হলে মহারাষ্ট্রে আগুন জ্বলতে পারে, দক্ষিণ ভারতে আগুন জ্বলতে পারে। তো আমরা কি সব ভেজা বারুদ চলতে পারি না? আমরা কি ভেজা বারুদ? বাঙালিদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতবর্ষে, বাঙালিদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, যত স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ দিয়েছে, দীপান্তর হয়েছে, কারা পাননি, জেল খাটা, তাদের মধ্যে সিংহভাগ, বেশিরভাগ বাঙালি, বেশিরভাগ বাঙালি। আমরা গর্বিত, আমরা বাঙালি। আসুন আমাদের সাথে থাকুন। ব্যাপারটাই আমাদের জেলা সম্পাদক বলছিলেন যে আমাদের এটা একটা অপপ্রচার মাথায় ঢুকে দেওয়া আছে, ভারতের নাকি রাষ্ট্রভাষা হিন্দি। 22 নম্বর শিডিউলে স্পষ্ট বলা আছে ভারতবর্ষের 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং 17 নম্বর পার্টে আলোচনা করা আছে 43 থেকে 51 পর্যন্ত, 343 থেকে 351 পর্যন্ত আর্টিকেলগুলোতে কোথাও এইভাবে লেখা নেই যে হিন্দি বাধ্যতামূলক ভাষা নয়। আঞ্চলিক ভাষায় আমরা যাতে আমাদের কাজের সুবিধা পাই, ভূমিপুত্র সংরক্ষণ, আমাদের সরকারি এবং বেসরকারি জায়গাগুলোতে যাতে আমাদের ভূমিপুত্ররা সংরক্ষণ পায়, আমাদের ভাষা, আমাদের বাংলা ভাষা যাতে তার সঠিক মর্যাদা পায়। অমর্ত্য সেনের জীবনযাত্রা ও বাঙালি বলে একটা বই আছে, প্রথম বাংলা বইতে যিনি লিখেছিলেন। আর তো বান্ধব মানে ইংরেজিটাও মনে হয় ব্রিটিশদের থেকে ভালো বলে। সেই বাঙালি বলছে আমি এতদিন বিদেশে থেকে আমার গোটা একাডেমিক্সটাই হচ্ছে ইংরাজিতে, কিন্তু আমাকে ভাবার সময় আমাকে বাংলাতে ভাবতে হয়। আমার যখন মন খুলে আমি কিছু বলতে চাই তখন আমার বাংলাতেই বলতে হয়। জীবনযাত্রা ওই ভূমিকাতেই লেখা আছে এই কথাটা। শরৎচন্দ্র একটা করেছেন পত্রিকার কাছে, ওটা আপনি ফরাসিতে ইংরাজিতে শিখতে পারেন, লিখতে পারেন, কিন্তু আপনি যখন চিন্তা ভাবনা করবেন আপনার মাতৃভাষাতেই করতে হবে। সেই কথাই বলছিলাম। আর বলছিলাম যে ওই ইয়ের ব্যাপারটা আমাদের অচিন্তবাদীরা বলছিলেন যে এটা একটা কিন্তু মানে মানুষকে ভুল বোঝানো হয়েছে। যে বলি উত্তর ভারতের একটা গোবলয়ের হিন্দুস্তানিদের কাজ, মানে ভারত বুঝিয়ে দেওয়া কোনোভাবে যে হিন্দি ভারতের রাষ্ট্রীয় ভাষা। এটা পরিষ্কার রাষ্ট্রীয় ভাষা, জলের মতো সহজ ব্যাপারটা নয়। ভারতের রাষ্ট্রীয় ভাষা নয়, জলের মতো সহজ। এই যে লুকোচুরি, খয়ের লুকোচুরি, বাঙালিকে আমাদেরকে বারুদ কি অবস্থা হয়েছে বলি এখন, জলের মতো সহজ, কিছু ভয়েরই লুকোচুরি। আমি বারুদ মেখে থাকি, পরিবোধ দেশ লাইছি, জ্বালবো কোথায় আগুন, সব ঘুম পাড়ানো চোখ, সেই বিস্ফোরণের আগে ভিতর শান্ত। হাতের লাগাই ফুটো যায় পেঁচিয়ে শরীর মাথা, আমি নিখোঁজ নদীর কাছে ছুরি উল্টো তোদের কথা। তাতেই বাকি হতো কিংবা এতেই বাকি হবে, ধরতে পাকায় যারা জানি তারাও আমার মতো। এটা আমাদের মা জননী, বাংলা ভাষা, আমাদের বাংলা মা কাঁদছে। শনিদায় পরিচান করছিলাম, জননীকে কাণ্ড, আরো কাণ্ড তুমি শত শহীদের মা। হিমালয় থেকে কন্যাকুমারী কান্নার সুরে তোর পা করল। তারপর দেখো
আমরা তো বেঁচে আছি, আমাদের ভুলো না। হিমালয় থেকে কন্যাকুমারী কান্নার করে তোল পার হোক না। বাঙালি জাতি রণজয়ী, রণে আছি বহু মেটে, ঘর বেঁধে আছি চিমনির পাশে সোনালি ধানের খেতে। বরগোলা আমাদের সাধারণ সম্পাদক অনেকদিন ধরে ছিল, সেই জন্যই বাংলা পক্ষে লড়াই নেমেছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমার খুব কাছের দাদা উল্লাস থাকে। এরপর উল্লাসের কথাটাই বলি, জননী জন্মভূমিষ্ঠ সরকার রূপে করিয়েছি। এই জননী হচ্ছে আমার যেমন নিজের মা, ঠিক সেরকমই আমার জন্মভূমিও আমার মা। যেই ভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, যেই ভূমির মাটি ধুলো বালি দেখে আমি ছোট থেকে বড় হয়েছি, তাই তার প্রতিও আমাদের কিছু কর্তব্য থাকে, কিছু দায়িত্ব থাকে। ঠিক সেই রকমই আমার জন্মভূমির ভাষা বাংলা ভাষা, সেই বাঙালি এবং বাংলা ভাষার জন্য যে লড়াই, বাঙালিকে দাবিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠার যে সংগঠন, সেই বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক আমাদের সকলের প্রিয় আমাদের কৌশিক মাইতি সাংগঠনিক সম্পাদক, তাকে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সকলকে জয় বাংলা, জয় বাংলা। বিষ্ণুপুরের উপর দিয়ে অনেকবার বাঁকুড়া পুরুলিয়ায় গেছি। দুর্ভাগ্যক্রমে এই প্রাচীন মন্দির নগরী সুন্দর শহর বিষ্ণুপুরের ভেতরে কোনোদিন সভা বা মিছিল করিনি। এই প্রথমবার এই মন্দির নগরী, বাংলার ঐতিহ্যবাহী যে টেরাকোটা মন্দিরের শহর, এই বিষ্ণুপুরে এসে বিষ্ণুপুরবাসীর উদ্দেশ্যে কিছু আমরা বলতে চাই। আপনারা এই জায়গাতে কিছুদিন আগে সিপিএম এর সভা শুনেছেন, বিজেপির সভা শোনেন, তৃণমূলের সভা শোনেন, আজকে মন দিয়ে বাংলা পক্ষের কিছু কথা শুনবেন। প্রথমেই বলে দিই, আমরা কিন্তু ভোট চাইতে আসিনি, ভোটের কথাও বলতে আসিনি। আমরা বাঙালি জাতির অধিকার আদায়ের সংগঠন হিসাবে বাঙালি দাদাদের সঙ্গে, বাঙালির সঙ্গে বাঙালির মত বিনিময় করতে এসেছি। তখন বাঙালির কবিগুরুর গলায় মালা দেওয়া হচ্ছিল, তখন একটা গান বাজানো হচ্ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। আমরা বলতে চাই, আমরা একলা নই, বাঙালি দলবদ্ধ হচ্ছে। আমরা ডাক দিচ্ছি, বাঙালি এক হও, একসঙ্গে হাঁটো, বাঙালি বাংলা ভাষার জন্য হাঁটো, নিজের চাকরির জন্য হাঁটো, নিজের কাজের জন্য হাঁটো, নিজের জাতির জন্য হাঁটো। আমি শুনলাম এই যেখানে একটা স্টেডিয়াম আছে, যেখানে আন্ডার-19 ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিল, ঠিক কিনা? এই যে আমাদের জেলায় খেলে ছেলে মেয়েরা, জেলা সদরগুলোয়, শহরগুলোয়, নানা জায়গায়, গ্রাম বাংলায় ছেলে মেয়েরা খেলা প্র্যাকটিস করে, তাদের স্বপ্ন থাকে বাংলা রঞ্জি দলের হয়ে খেলবো বা ভারতের হয়ে খেলবো। ভারতের একটা অনেকটা বড় স্বপ্ন যে নিয়ে রাজ্যের জন্য খেলবো, রঞ্জিতে খেলবো, কলকাতার মাঠে ফার্স্ট ডিভিশন খেলবো। দুঃখের কথা, বাংলা রঞ্জি টিমে আমাদের বাঁকুড়ার ছেলে খেলে না, আমাদের বিষ্ণুপুরের ছেলে খেলে না, হুগলির ছেলে খেলে না, জলপাইগুড়ির ছেলে খেলে না, মালদার ছেলে খেলে না, খেলে বিহার ইউপির ছেলে বলে আমাদের বাংলা রঞ্জিত টিমে খেলে 11 জনের মধ্যে 6 থেকে 7 জন বহিরাগত। ভারতের এমন কোন রাজ্য নেই যেখানকার রঞ্জি টিমে সেখানকার ভূমিপুত্রদের বঞ্চিত করে অন্য রাজ্য থেকে ছেলে মেয়েদের এনে টাকা নিয়ে খেলানো হয় নিজের রাজ্যের টিমে। আমাদের ছেলেগুলোর স্বপ্ন অকালে ধরে যায়, স্বপ্নের অপমৃত্যু হয়। অন্যদিকে বাংলা রঞ্জি টিমে বাংলা চাকরি গায়ে খেলে বিহারের কুমার, ইউপির আহমেদ, বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েরা। এরা বাংলা পক্ষের একটা লড়াই। আমরা সিএবি অফিসের সামনে বারংবার আন্দোলন করেছি, আমরা গ্রেপ্তার হয়েছি। আমাদের ভাই দেবাশিসের মেরে হাত ভেঙে দিয়েছিল, হরিয়ানায় খেলতে আসা 3 জন প্লেয়ার। আমরা প্রতিবাদ করতে গেছিলাম, রাজ্যের টিম আমাদের ছেলে মেয়েরা খেলবে, বিষ্ণুপুরের ছেলে খেলবে, সালতলার ছেলে খেলবে, বাঁকুড়ার ছেলে খেলবে, পুরুলিয়ার ছেলে খেলবে, হাওড়ার ছেলে খেলবে, দক্ষিণ চব্বিশের ছেলে খেলবে। বিহার ইউপি থেকে ছেলে নেওয়া যাবে না আমাদের রাজ্যের টিমে, আমাদের রাজ্যের
ছেলে মেয়েদের নিতে হবে। এমনকি শুধু রঞ্জি টিম না, ফার্স্ট ডিভিশন টিম, সেখানে নিয়ম আছে 3 জন বাইরে খেলতে পারে, 8 জন বাংলার ভূমিপুত্র হতে হবে। সেখানে দেখা যাচ্ছে 8 জন বাইরে, 3 জন বাংলার ভূমিপুত্র, 2 জন বাংলার ভূমিপুত্র, আধার কার্ড জালিয়াতি করে, বয়স জালিয়াতি করে বহিরাগতরা ফার্স্ট ডিভিশন টিমেও আমাদের ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে, আমাদের ছেলে মেয়েদের স্বপ্নকে ধ্বংস করে তারা খেলছে। এই ক্রিকেট নিয়ে বক্তব্য বললাম কারণ পাশেই আন্ডার-19 টুর্নামেন্ট হচ্ছিল, ছেলেগুলো খেলছে, স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন পূরণ হয় না। কলকাতার মাঠে খেলার, বাংলার টিমে জার্সি গায়ে খেলার বাংলা পক্ষ চায় বিষ্ণুপুরে ছেলেরা এই স্টেডিয়ামে প্রথম খেলবে, তারপর ইডেন গার্ডেন্সে গিয়ে বাংলা টিমের জন্য খেলবে, রঞ্জি খেলবে। আমরা সেই স্বপ্ন দেখি, আমরা সেই স্বপ্ন পূরণ করতে এসেছি। আমরা যখন আসছিলাম কলকাতা থেকে ছাপাডাঙ্গা আরামবাগ হয়ে, দেখবেন প্রচুর রাইস মিল পড়ে, কোল্ড স্টোরেজ রাইস মিল, কারণ এখানে প্রচুর আলু চাষ হয়, বিভিন্ন জায়গায় আলুর বীজ বিক্রি হচ্ছে, প্রচুর কোল্ড স্টোরেজ, প্রচুর রাইস মিল। দেখলাম এখনো গরুর গাড়ি করে ধান মাঠ থেকে বোঝাই করে গরুর গাড়ি করে কৃষকরা বাড়ি নিয়ে ফিরছে, গাড়ি নিয়ে ফিরছে। এই যে ধান চাষ, বৃষ্টির সময় বৃষ্টির জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান রোয়া, ধান বড় হয়, ধান কাটা, ধানের আটি বাঁধা, সেগুলোকে কোথাও মাঠে মেশিন দিয়ে ঝাড়া, বা বাড়িতে গরুর গাড়ি করে বা ট্রাক্টরে করে বা লরিতে করে বা ভ্যানে করে তুলে নিয়ে আসা, তারপর সেগুলো থেকে ধান ঝাড়া, প্রচুর কষ্ট। এটা সব থেকে বেশি কষ্ট। ধান চাষ করছে কাঠখড়ের রোদ্দুরে বা বৃষ্টির জলে বাঙালি, ভাত খাচ্ছে বাঙালি, সমস্ত রাইস মিলগুলোর মালিকানা ছিল বাঙালির হাতে। আস্তে আস্তে বর্তমানের দিকে সমস্ত রাইস মিলের মালিকানা বহিরাগতের হাতে চলে যাচ্ছে। আদানি বিনামে একের পর এক রাইস মিল কিনছে, মারোয়ারিরা একের পর এক রাইস মিল কিনে নিচ্ছে। যদি একটু খবর নেই ঠিক বলছি কিনা, আগে অধিকাংশ রাইস মিল বাঙালির মালিকানা ছিল। ধান ফলাচ্ছে বাঙালি, ভাত খাচ্ছে বাঙালি, অন্যদিকে লাভের গুড় মেরে যাচ্ছে বহিরাগতরা। বাংলা পক্ষ চায় প্রতিটা কোল্ড স্টোরেজ, প্রতিটা ধানের গোলা, প্রতিটা রাইস মিলের মালিক হবে বাংলার ভূমিপুত্ররা, বাঙালি কোচ মেয়ে সাঁওতাল রাজবংশী। আমরা সকলে বাংলার সমস্ত শিল্প, সমস্ত কোল্ড স্টোরেজ, সমস্ত রাইস মিলের মালিকানা বাঙালি হাতে থাকবে। এই জন্য বাংলা পক্ষ লড়াই করছে বাংলা জুড়ে। আমরা এসডি অফিসের পাশে আছি। এই এসডি অফিসগুলো থেকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়, যাদের কাজের জন্য ডোমিসাইল সার্টিফিকেট লেগেছে, কাস্ট সার্টিফিকেট লেগেছে, তারা জানেন এই অফিসগুলো থেকে প্রচুর প্রমাণ দিয়ে এই বিডিও অফিসে সই নিয়ে এসো, পঞ্চায়েত থেকে কাগজ নিয়ে এসে প্রচুর কষ্ট করে একটা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য 2 দিন 3 দিন 4 দিন কেটে যায়, যায় কিনা? কিন্তু এটা পুরো বাঙালির এলাকা, এখানে কোনো বহিরাগত এখনো থালা বসাতে পারেনি। বেশিরভাগ দোকানের নাম বাংলা এলাকা, বেশিরভাগ দোকানের মালিক বাঙালি। এ অত্যন্ত ভালো ব্যাপার। এই জিনিসটা আমাদের রক্ষা করতে হবে, না হলে কিন্তু যে ঘটনাগুলো ঘটবে সেটাই বলতে চাই। ব্যারাকপুরে এসডি অফিস আছে, হাওড়া এসডি অফিস আছে, শ্রীরামপুরে এসডি অফিস আছে, আলিপুরে এসডি অফিস আছে, বারাসাতে এসডি অফিস আছে। সেখানে কি হচ্ছে? বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এর চাকরি হয়। এই বাঁকুড়ার প্রচুর ছেলে মেয়ে বিএসএফ এর কনস্টেবলের চাকরি পরীক্ষা দেয়। আমরা জানি বাঁকুড়ার একটা ছেলে, সে কলকাতায় গিয়ে একটা একাডেমিও খুলেছে বারুইপুরে, সেখানে বিএসএফ এর কোচিং দিচ্ছে। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ সহ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন আধা সেনার চাকরি। এসএসসি জিডি 2022 সালে যে এসএসসি জিডি হয়েছিল, তার 6000 ছিল চাকরি ছিল বাংলার রাজ্য করার জন্য, বাংলার ছেলে মেয়েদের জন্য সংরক্ষিত। প্রতি বছরই রাজ্যের জন্য একটা করে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের আধা সেনার চাকরি
কিন্তু রাজ্যের জন্য একটা কোটা থাকে। বাংলার জন্য ছিল ৬,০০০-এর বেশি আসন। যে মাধ্যমিক পাসের চাকরি, যে মাধ্যমিক পাস করলেই এই চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারে। আমাদের বিষ্ণুপুরের ছেলে, আমাদের বাঁকুড়ার গ্রামের ছেলে সে বাংলায় পরীক্ষা দিতে পারে না, তাকে মাধ্যমিক পাস ছেলেকে ইংরেজিতে পরীক্ষা দিতে হয়। বিহারের ছেলে, ইউপির ছেলে, মধ্যপ্রদেশের ছেলে তার মাতৃভাষা হিন্দিতে পরীক্ষা দেয়। আমাদের ছেলেমেয়েরা ইংরেজি শিখে মাধ্যমিক পাস করে সেটা পরীক্ষা দেয়। আমাদের ছেলেমেয়েরা নাম্বার কম পায়। কম পাওয়ানো হয় কারণ মাতৃভাষায় পরীক্ষা দিতে পারে না, ওরা মাতৃভাষায় পরীক্ষা দিতে পারে। সেই জন্য ওদের কাজ বেশি ওঠে। বাংলা সিটগুলো ওরা টার্গেট করে। বাংলার যে ৬,০০০ সিট এই এসপি অফিসগুলো থেকে দালাল মারফত জাল সার্টিফিকেট বের করছে, জাল কাস্ট সার্টিফিকেট বের করছে। আমাদের বাঁকুড়ার এসপি ভাই, বাঁকুড়ার এসপি ভাই বা বাংলার যে কোনো জেলার এসপি ভাই বোনেরা বঞ্চিত হচ্ছে। বিহার থেকে এসে যাদব এসপি হয়ে যাচ্ছে, প্রসাদ বিহার থেকে এসে এসপি হয়ে যাচ্ছে, কুমার এসপি হয়ে যাচ্ছে। তারা এসপি সার্টিফিকেট এবং ব্যবসায় সার্টিফিকেট নিয়ে বাংলার ৬,০০০ চাকরির অধিকাংশ দখল করেছে, ৪,০০০-এর বেশি দখল করেছে বহিরাগতরা। আমাদের মাটিতে আমাদের বঞ্চিত করে, আমাদের ছেলে মেয়েদের বঞ্চিত করে এসপি অফিসগুলো থেকে ব্যারাকপুর হচ্ছে দেখবেন গতকাল বর্তমান পত্রিকায় বেরিয়েছিল। ব্যারাকপুরে বাঙালি প্রায় দেখা যায় না, সংখ্যায় অনেক কমে গেছে। ভাটপাড়ার নাম তুললেও কাদমকে কাঁপে, কাকিনাড়ার নাম তুললেও কাদমকে কাঁপে, টিটাগড়ের নাম তুললে আতঙ্কে কাঁপে। বর্তমান পত্রিকায় বেরিয়েছিল, গতকাল বেরিয়েছে মুম্বাইয়ের গ্যাংস্টারদের থাকে ব্যারাকপুর এখন গ্যাংস্টার নগরী। এই গ্যাংস্টার গুলো কারা? বিহার ইউপিতে ঝাড়খণ্ড থেকে আসা লোকজন, তারা এখানে চাকরি দখল করছে, বিএসএফের চাকরি দখল করছে, তারা সেখানকার কাজ দখল করছে, তারা এখানকার কলকাতা বিভিন্ন জায়গার ফুটপাতে রাস্তা দখল করছে, তারা পুলিশের চাকরি দখল করছে, তারা ক্রাইম করছে, তারা কাউন্সিলর হচ্ছে, হাওড়ায় হচ্ছে, কলকাতায় হচ্ছে, হুগলি শিল্পাঞ্চল মানে চন্দ্রনগর, শ্রীরামপুর, শেওড়াফুলি এই জায়গাগুলো হচ্ছে, হাওড়ায় হচ্ছে, মঠতলায়, আলিপুরে হচ্ছে। সমস্ত জায়গায় সমস্ত কিছু বহিরাগত দখলে চলে যাচ্ছে। বাংলা পক্ষ এই নিয়ে ব্যারাকপুরে বিরাট লড়াই করছে, বিএসএফ ক্যাম্পের বাইরে পাহারা দিয়েছে। আমরা হাওড়ার আন্দোলন করেছি, আমরা চন্দ্রনগরের আন্দোলন করেছি, আমরা শ্রীরামপুরে গেছিলাম আন্দোলন করতে যে কোন বহিরাগতকে আমাদের ছেলে মেয়েদের বঞ্চিত করে কোন জাল সার্টিফিকেট দিয়ে আমাদের কোন পুলিশের চাকরি, আমাদের কোন বিএসএফের চাকরি, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের বঞ্চিত করে স্বাস্থ্য কার্ড, ঘোষণা প্রকল্পের গাড়ি কোনো কিছু বহিরাগত দেওয়া যাবে না। আমাদের উপর এই সময় হামলা করে বিহার ইউপি থেকে আসা দালাল বহিরাগত ক্রিমিনাল গুন্ডারা। ভাবুন ওরা বাড়লে কি হয়, ওদের সংখ্যা বাড়লে রাস্তা দিয়ে বিয়ে বেরোতে পারে না। ওরা বাড়লে কি হয়, ফুটপাত দখল করে ব্যবসা করে। ওরা বাড়লে কি হয়, মাফিয়া হয়। ওরা বাড়লে আপনাদের বঞ্চিত করে কাউন্সিলর হয়। তাই বিষ্ণুপুরের বাঙালিকে, বাঁকুড়ার বাঙালির কাছে অনুরোধ, যে দলকেই ভোট দিন, বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ হন, বাঙালি হিসেবে এখন আপনার ছেলেকে এখানে কাজ না পেয়ে বাইরের রাজ্যে চলে যায়, সেই জন্য ভাবুন। এখানে প্রচার চলে বাংলায় কাজ নেই, সেই জন্য বাংলার ছেলে মেয়েরা চেন্নাই যাচ্ছে। বিষ্ণুপুরের ছেলে, কতুলপুরের ছেলে, বাঁকুড়ার ছেলে, ইন্দাসের ছেলে, অন্যার ছেলে তারা কি করছে, অন্য রাজ্যে কাজে যাচ্ছে, চেন্নাইয়ে কাজে যাচ্ছে, কেরালায় কাজে যাচ্ছে, ব্যাঙ্গালোরে কাজে যাচ্ছে, হায়দ্রাবাদে কাজে যাচ্ছে, মুম্বাইতে কাজে যাচ্ছে। কিন্তু যেতে হচ্ছে কেন? ওরা বলছে বাংলায় কাজ নেই তাই যাচ্ছে। এখান থেকে খড়গপুর কদ্দূর? বিষ্ণুপুর থেকে খড়গপুর হাইওয়ে আছে তো কদ্দূর? এখান থেকে 70 কিলোমিটার। খড়গপুরে একের পর এক বড় ফ্যাক্টরি হচ্ছে। দেখা আসুন রশ্মি মেটালিক্সের, টাটা হিটাচির, বাকি আরো অনেক বড় বড় ফ্যাক্টরি টাটা মেটালিক্সের খড়গপুরে তৈরি হচ্ছে। এখান থেকে মাত্র 70 কিলোমিটার হচ্ছে খড়গপুর। এখান থেকে 2000 কিলোমিটার দূরে কেরালা। আমাদের ছেলেমেয়েরা 70 কিলোমিটার দূরে গিয়ে কাজ পাচ্ছে না।
জেলা থেকে বাঁকুড়া মেদিয়া, আমরা বলি বাংলায় বাঁকুড়ায় কোনো শিল্প নেই, বাঁকুড়ায় নাকি কোনো শিল্পই নেই আমরা বলি। কেউ বর্ধমানে গেছেন, কেউ বর্ধমানে গেছেন, কেউ মেদিয়ায় গেছেন, কেউ গঙ্গাজল ঘাটিতে গেছেন। মেদিয়ায় টিভিসির বিরাট বড় পাওয়ার প্ল্যান্ট 70 থেকে 80 কাজ করছে। বিহার ইউপির লোকজন কোনো বাংলার ছেলে মেয়ে নয়। এখানকার ছেলে সাংসদে বলবে না যে বাংলাদেশের কাজ দিতে হবে, বাংলার রাজ্যে শাসক দলে বলবে না যে আমাদের ছেলে মেয়েদের কাজ দিতে হবে, কোনো দলই বলবে না। মেদিয়া, বালাজি, টিভিসি আরো অনেক ফ্যাক্টরি হচ্ছে। বর্তমানে শিল্প তালুক তৈরি হয়েছে, পুরুলিয়া রঘুনাথপুরে শিল্প তালুক তৈরি হয়েছে, গঙ্গাজল ঘাটিতে বেগুন লাফাট, এরা এখন নবপশ্চিমের বিরাট বড় ফ্যাক্টরি কাজ করছে। কারা? আমরা বলছি শিল্প হচ্ছে না, একদম তথ্য বলে শিল্প হচ্ছে। কাজগুলো আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না, চাকরিগুলো আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না। চাকরি কাজ আমাদের ছেলেমেয়েরা না পেয়ে যাচ্ছে দিল্লি, যাচ্ছে গুরগাঁও, যাচ্ছে হায়দ্রাবাদ, যাচ্ছে বেঙ্গালোর, যাচ্ছে কেরালা। আমরা বলছি দুর্গাপুজোর সময় ঘরের ছেলে ঘরে থাকবে, আমরা বলছি ঈদের সময় ঘরের ছেলে ঘরে থাকবে, ভিডিও করে বাবা সঙ্গে কথা বলবে না। বাংলার যে কাজগুলো আছে কলকাতার পাশে আন্দোলন লেদার কমপ্লেক্স, সেখানে লক্ষাধিক কর্মসংস্থান, ডানকুনি সাগরের ধুলাবাড়িকে কেন্দ্র করে সেখানে বিরাট বিরাট লজিস্টিক হাব, পৃথিবীর অন্যতম বড় লজিস্টিক হাব। কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, নাগপুর বন্দর হবে, বীরভূমে চৌচা প্রাথমিক কয়লা খনি, বাঁকুড়ার বর্ধমান মেদিয়া, পুরুলিয়া আপনার রঘুনাথপুর, পশ্চিম বর্ধমানের পানাগড়, কাঁকড়া, রানীগঞ্জ, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, বানপুর, আসানসোল, কুলটি, মালদা মুর্শিদাবাদে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, হাওড়ার লোহা শিল্প, হুগলি নদীর দুই ধারে চটকল এবং অন্যান্য শিল্প, রাজার নিউ টাউন সেক্টর 5 কলকাতায় আইটি হাব, যা বাংলায় চাকরি আছে। উত্তরের জেলা পর্যটন হোক, চা শিল্প হোক, টেন্ডার হোক, যা যা বাংলায় আছে সমস্ত সুবিধাকে অধিকার বাংলার ভূমিপুত্রদের, আপনার বাড়ির ছেলে মেয়ের, আমার বাড়ির ছেলে মেয়ের, এই বাংলার বাঙালি সহ ভূমিপুত্রদের। মহারাষ্ট্রের মারাঠিদের হতে পারে, তামিলনাড়ু তামিলদের হতে পারে, কর্ণাটকের কন্নড়দের জোর থাকে। বাংলা কেন বলিয়া করতে হবে? বাংলার মাটিতে বাঙালি শেষ কথা বলবে, কলকাতার মাটিতে বাঁকুড়ার বাঙালি বুক ফুলিয়ে ঘুরবে। আমরা সেই বাস্তবতা চাই। আমাদের মুখের ভাষায় কলকাতার বাঁকুড়া ঠিক ভালোভাবে নেয় না, একই বাকি ভাষায় কথা বলছে। এই বাঁকুড়ার ছেলে এই খিল্লি করে। আমরা বলতে চাই কলকাতা শুধুমাত্র কলকাতার লোকের নয়, কলকাতা সারা বাংলার রাজধানী, প্রতিটা জেলার মালিকানা আছে কলকাতায়। তাই কলকাতার মাটিতে যখন যাবেন বুক ফুলিয়ে নিজের মাটির টানে কথা বলবেন, নিজের ভাষায় কথা বলবেন। কেউ কিছু প্রতিবাদ করলে, কেউ কিছু দিল্লি করলে বাংলা পক্ষকে জানাবেন, তাদের ঘরে স্পষ্ট ভাগ ফেলে দেওয়া হবে। আমরা নিজের মাটির ভাষায় কথা বলবোই, কেউ আটকাতে পারবে না। তাই আসুন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি হিসেবে এক হই। বাংলাকে ভাগ করা চক্রান্ত হচ্ছে, উত্তর অংশকে ভাগ করা হবে, বিজেপি চক্রান্ত করছে। আমরা রাজনৈতিক দল না, কিন্তু এটা বলতে পারত, কারণ বাংলাকে ভাগ করা হচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, কোচবিহার এবং দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এই জায়গাগুলোকে বাংলাদেশে ভাগ করে দেওয়া হবে। এই যে ভাগের ষড়যন্ত্র, তার বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে। এখানকার সাংসদ তিনি নাকি বলেছিলেন বাঁকুড়াকে, পুরুলিয়াকে, বীরভূমকে নাকি অন্য জেলা করে দেওয়া হবে। তার কাছে দেখছেন তাদের দল কেন্দ্রে ক্ষমতায়, বাঁকুড়ায় বড় বড় রেল প্রজেক্ট আসেনি কেন? বাঁকুড়ায় সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়নি কেন? বাঁকুড়ায় বড় এমস হয়নি কেন? বঞ্চনায় খেলা করে শাসক কেন্দ্রের শাসক দলরা এখানে, সাংসদরা এখানে বড় বড় হসপিটাল, বড় বড় শিক্ষা কেন্দ্র, রেল ফ্যাক্টরি
চান, বাংলা ভাগে যে কথা বলবে তাকে বাংলা ছাড়া করা হবে, আমরা স্পষ্ট কথায় বলতে চাই। তার থেকে মোহনা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বাংলা এক আছে, বাংলা এক থাকবে, বাংলাকে কেউ ভাঙতে পারবে না, এটা আমরা সত্যি বলতে চাই। তাই বাঙালি হিসাবে এখন আমরা ঐক্যবদ্ধ হবে, বাঙালি চাকরির স্বার্থে, বাঙালি কাজের স্বার্থে, বাঙালি ব্যবসার স্বার্থে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। বাংলার সমস্ত শিল্পাঞ্চলের কাজ আমাদের ছেলে মেয়ে দখল করবে, আমরা পরিযায়ী শ্রমিক মরবো না, আমরা ট্রেনে কাটা পড়ে মরবো না, আমরা বাড়ি থেকে কাজ করে বাবা মার পাশে থাকতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ কৌশিক মাইতি দাদাকে। এরপর আমরা মঞ্চে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের উৎপল দাকে, আমাদের জেলার পর্যবেক্ষক দাদাকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি। জয় বাংলা। আমরা বাঁকুড়া জেলা বাংলা পক্ষের তরফ থেকে এই যে বিষ্ণুপুরের বুকে প্রথম সভা করতে পারলাম, এর জন্য বাঁকুড়া জেলার সম্পাদক এবং সমস্ত সহযোদ্ধাকে প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এটা আমি একটু ভূমিকা করেই বক্তব্যটা বলতে চাই। আজকে যে ভূমিকে দাঁড়িয়ে আমরা সভা করছি, বাংলা পক্ষ সভা করছে, তার নাম মল্লভূমি। আমরা মানভূমের কথা শুনেছি, আমরা মানভূমের ভাষা আন্দোলনের লড়াই ইতিহাসে পড়েছি। বর্তমান যে ছাত্র সমাজ তারা হয়তো এই ইতিহাসটা জানেন না, মানভূমের ইতিহাস, কিন্তু আমরা যারা মানভূমের ইতিহাস জানিও, আমরা কিন্তু এটা জানি না যে মল্লভূমেও একটা বড় ধরনের আন্দোলনের ইতিহাস আছে, যদিও আন্দোলনটা খুবই খুবই গর্বের। এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আজকে সভা করছি, এই বিষ্ণুপুর হচ্ছে সকলেই জানেন একটি ঐতিহ্যবাহী শহর। এই শহর থেকে আমরা অনেক অনেক কৃতি সন্তান, কৃতি বাঙালিকে পেয়েছি, যারা বিশ্বের দরবারে বাংলাকে গর্বিত করেছে। বাংলা পক্ষ আজকের যে ইস্যু নিয়ে, যে সমস্যা নিয়ে আজকের এই শহরে সভা করছে, সেই সমস্যাটার নাম হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ। আজকে আমাদের মিটিং এর, আজকে সবার মূল যে কথা তা হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ। এখন ভূমিপুত্র সংরক্ষণ কি, এ নিয়ে আমরা অনেক অনেক কথাবার্তা বলেছি, আমাদের অনেক লাইভ আছে, আমাদের সাধারণ সম্পাদক মহাশয়ের অনেক ভিডিও রয়েছে, প্রত্যেকেই শুনেছেন, এবং বাঁকুড়া জেলারও যারা শুনেছেন তারা জানেন ভূমিপুত্র সংরক্ষণ আমাদের কেন জরুরি। তবু আমরা এখানে একটু বলে দিতে চাই, এই যে বাঁকুড়া জেলার এইদিকে রয়েছে আসানসোল, দুর্গাপুর, আবার এইদিকে রয়েছে মেদিনীপুর, খড়গপুর, আরেকটু দূরে রয়েছে কলকাতা। এই সমস্ত জায়গার ভূমি দখল হচ্ছে। কে দখল করছে? বহিরাগত, যাদের মুখের ভাষা বাংলা নয়। আমরা যখন এই কথাটা বারংবার বিভিন্ন সভায়, বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, তখন দিল্লির কিছু দালাল, সব জাতির মধ্যেই তো কিছু দালাল থাকে, জাতিশত্রু থাকে, আমাদের পশ্চিমবঙ্গেও আছে এবং বাঁকুড়াতেও আছে। তাদের বক্তব্য আমরা আগে ভারতীয়, পরে বাঙালি, ফলে এখানে কেউ বহিরাগত নয়।
আমি সমগ্র বিষ্ণুপুরবাসীকে একটা ছোট্ট ইতিহাস মনে করিয়ে দিতে চাই। 1962 সালে এই মল্লভূমের মাটির কৃতি সন্তান সত্যকিঙ্কর ব্যানার্জি, যিনি বিষ্ণুপুর ঘরানার একজন কৃতি শিল্পী, তিনি ছিলেন দিল্লির যে আকাশবাণী, সেই আকাশবাণীর একজন এ গ্রেড শিল্পী। প্রত্যেক দিন প্রভাতী অনুষ্ঠানে যে শাস্ত্রীয় সঙ্গীতের স্লটটা থাকে, সেই স্লটে তিনি বাংলা খেয়াল গাইতেন। বাংলা খেয়াল, শাস্ত্রীয় সঙ্গীতের বাংলা কোনো ভাষণ ছিল না, কিন্তু এই কৃতি সন্তান সত্যকিঙ্কর বাবু কয়েক হাজার বাংলা খেয়াল রচনা করেছিলেন এবং তিনি এই আকাশবাণীতে সেই বাংলা খেয়াল গাইতেন। 1962 সালে দিল্লির সরকার একদম লিখিতভাবে নির্দেশ দিয়ে তার কন্ট্রাক্ট বাতিল করেছিলেন, কারণ তাকে যদি শাস্ত্রীয় সঙ্গীত গাইতেই হয় হিন্দিতে গাইতে হবে, বাংলায় গাওয়া যাবে না। বাংলা পক্ষ যে আন্দোলন আজকে শুরু করেছে, 1962 সালে লাগাতার 2 বছর ধরে এই সত্যকিঙ্কর বাবু সেই একই লড়াই চালিয়ে গেছেন যে বাংলার মাটিতে দিল্লির খবরদারি চলবে না, দিল্লির দাবিদারি আমরা করার জন্য এখানে জন্মাইনি। তিনি 2 বছর জেদ ধরে আন্দোলন করে 1964 সালে আবার আকাশবাণীতে বাংলা খেয়াল অনুষ্ঠান সম্প্রচারণ করেন। এটা হচ্ছে বিষ্ণুপুরের ইতিহাস। আমি যে বিষ্ণুপুর ঘরানার কথা বললাম, যখন এই বিষ্ণুপুর ঘরানা বলছি তখন কি আপনাদের মনে হচ্ছে আমি বাংলা থেকে আলাদা কিছু বলছি? একদম না। বাংলা বাঙালি জাতির কথা এলে বিষ্ণুপুর ঘরানার কথা আসবে, বিষ্ণুপুরের টেরাকোটার কথা আসবে, বিষ্ণুপুরি চাঁদের কথা আসবে। এটা একেবারে অমোঘ সত্য। আমরা যখন বাঙালির কথা বলি, বাঙালি জাতির কথা বলি, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঙালি জাতি হচ্ছে সেই রকমই অমোঘ এক সত্য, তাকে অস্বীকার করা যাবে না। কিন্তু এই বাঁকুড়ার মাটিতে, এই বিষ্ণুপুরের মাটিতে এই দিল্লির দালালরা আমাদের বাঙালি জাতির যে গর্ব, বাঙালি জাতির যে ঐতিহ্য ভুলিয়ে দিতে চায় এবং তার প্ল্যান করেছে। এবং সেই পরিকল্পনা অনুযায়ী এই আমাদের এখানে এই যে বিষ্ণুপুর শহরে আপনারা যান, বিষ্ণুপুর স্টেশনে যান, বিষ্ণুপুর স্টেশনে গিয়ে দেখবেন আমাদের যে টেরাকোটা, বিষ্ণুপুরের টেরাকোটা, তার কিন্তু সেখানে স্যাম্পল রয়েছে। অথচ আপনি যদি এই বিষ্ণুপুর স্টেশনের আরপিএফ দেখেন, যারা এই রেল পাহারা দিচ্ছে, তারা কিন্তু কেউ, তাদের মুখের ভাষা কিন্তু কারোর বাংলা নয়। আমরা যখন বিষ্ণুপুর ঘরানার কথা বলি, তার সঙ্গে বাংলা জড়িয়ে। বিষ্ণুপুর ঘরানা মানে তার জন্ম হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে। শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কারটাকে বসন্ত রঞ্জন রায় বিপদ বল্লভ, তিনি গেলে তোলে বাড়ি যান, এই বাঁকুড়া জেলার সুসন্তান। শ্রীকৃষ্ণ কীর্তন যদি না থাকতো তাহলে এই বিষ্ণুপুর ঘরানা তৈরি হতো না। যদি শ্রীকৃষ্ণ কীর্তন না থাকতো তাহলে রবীন্দ্রনাথ তৈরি হতো না। এই ইতিহাসটা আমাদের জানতে হবে। রবীন্দ্রনাথের যিনি গানের শিক্ষক যদু ভট্ট, রাধিকা প্রসাদ গোস্বামী, তারা প্রত্যেকেই এই বিষ্ণুপুর ঘরানার কৃতি সন্তান। তাদের কাছে সঙ্গীত শিক্ষা হয়েছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। এই শ্রীকৃষ্ণ কীর্তনকে কেন্দ্র করে যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল এই বিষ্ণুপুর শহর এবং তার আশেপাশে গড়ে উঠেছে, আমরা তার উত্তরাধিকারী। এই বিষ্ণুপুর ঘরানাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। বাংলা পক্ষ সেই জন্য তৈরি হয়েছে। বাংলা পক্ষ তৈরি হয়েছে সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াইকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা এই মাটিতে এসেছি এই ভূমিপুত্র সংরক্ষণের কথা বলতে। আমরা ভূমিপুত্র আইন চাই। এখানকার যারা সাংসদ আছে, এখানকার যারা বিধায়ক আছে, তারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়ে বলুন যে পশ্চিমবঙ্গে বিধানসভায় রাজ্য সরকার ভূমিপুত্র আইন, ভূমিপুত্র সংরক্ষণ আইন কেন পাস করায়নি এখনো, কেন সেই আইন কেন প্রযুক্ত হবে না, এই কথাটা তারা আমাদের পাশে এসে দাঁড়িয়ে বলুন। তাহলে বুঝবো যে এই সমস্ত সাংসদ এবং বিধায়কেরা এই বাঁকুড়ার তামাম যে যুব সমাজ, তামাম যে ছাত্র সমাজ তাদের পাশে আছে।
নাটক করে কোনো লাভ নেই। বাংলাকে ভেঙে আলাদা জঙ্গলমহল রাজ্য তৈরি করবে, এসব উস্কানি নিয়ে কোনো লাভ নেই। বাংলা পক্ষ আছে রাস্তায়, বাংলা পক্ষ আছে বাঁকুড়া জেলার প্রত্যেকটা ব্লকে, এবং আমরা বলে দিচ্ছি, আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আর একবার উস্কানি দিয়ে দেখবেন, বাংলা পক্ষ কিন্তু আপনাদের যারা উস্কানি দেবেন, যারা বাংলা ভাগ করতে চাইবেন, তাদের কাউকে ছাড়বে না। লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এই মাটিতে দাঁড়িয়ে বলছি, একটু আগে সাংগঠনিক সম্পাদক বলছিলেন, আমাদের এখানে যে সমস্ত ছেলেরা ক্রিকেট খেলছে, সেই ক্রিকেটারদের মধ্যে একজন আমাদের বাংলা দলে থাকবে। সে আন্ডার-19 হোক, সিনিয়র দল হোক, আন্ডার-15 হোক, বাঁকুড়ার ছেলে থাকবে। এইটা আমাদের অঙ্গীকার। এই জন্য বাংলা পক্ষ আজকে বিষ্ণুপুরের মাটিতে সভা করছে। এই বিষ্ণুপুর বীর হাম্বিরের মাটি, মল্লরাজার মাটি। এখান থেকে লড়াই অনেক দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া যাবে, আমরা যদি বাঙালি জাতির জন্য একজোট হতে পারি। আমরা যদি একজোট হয়ে দাঁড়িয়ে এই আন্দোলনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যদি এই দাবি তুলি যে প্রত্যেকটা চাকরি যত পরীক্ষা হবে রাজ্য সরকারের, সেখানে 90% ভূমিপুত্র সংরক্ষণ চাই। এখানে যত কলকারখানা গড়ে উঠবে, একটু সাংগঠনিক রয়েছে, সাংগঠনিকে আপনাদের কলকারখানা হচ্ছে, সেই কলকারখানায় বাঙালির ছেলে চাকরি চাই। এই কথাটা আমরা যদি বলতে পারি সবাই সোচ্চারে, তাহলে একদিন বাঙালি জাতি কিন্তু এই ভূমির অধিকার আরো ফিরে পাবে। আজকে এই যে ফুটপাথগুলো রয়েছে, এখনো ফুটপাথে বাঙালি রয়েছে, কিন্তু আমরা আসার সময় দেখছিলাম আরামবাগ যে অ্যাপ্রোচ রোড রয়েছে, সেখানে সমস্ত ফুটপাথ যারা রয়েছে তাদের মুখের ভাষা বাংলা নয়, তাদের মুখের ভাষা সেই যারা বলে क्या चलता है हिंदुस्तान में, क्या चल रहा है, हिंदुस्तान में क्या चल रहा है। সীমান্তের ওপারে দাঁড়িয়ে পাকিস্তানি সেনা জিজ্ঞেস করছে ভারতীয় সেনাকে, তারা দুজনে যে ভাষায় কথা বলে একই ভাষায় কথা বলছে, এই আজকে যারা আমাদের এই অঞ্চলে ফুটপাত দখল করছে, এরা এক বলে এক, পাকিস্তানও এককে বলে, এরা দুইকে বলে তো, পাকিস্তানেও তারা বলে কি করছো ভাই? অর্থাৎ কিনা যে ভাষাকে দিল্লি চালিয়ে যেতে চাইছে, আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে, সেই ভাষা আসলে পাকিস্তানেরও ভাষা। এটা আমাদের বুঝতে হবে। সেই সেনার পরীক্ষায় যারা এখান থেকে জালিয়াতি করে সেনা পরীক্ষায় পাশ করে ওই সীমান্তে দাঁড়িয়ে পাকিস্তানের লোকের সাথে কথা বলছে, क्या चल रहा है, তারা যে আমাদের ভারতবর্ষের সিকিউরিটি যাবতীয় তথ্য পাকিস্তানে সাপ্লাই করবে, তার কোনো গ্যারান্টি নেই। কারণ তারা নিজেদের জন্ম সার্টিফিকেট যদি চুরি করতে পারে, তাদের কাছে আর সমস্ত কিছু জালিয়াতি করা অসম্ভব, একেবারেই নয়। একটু আগে সাংগঠনিক সম্পাদক বললেন আমরা জাল সার্টিফিকেট করে যারা এখান থেকে ডোমিসাইল জন্ম সার্টিফিকেট ব্যবহার করে, জাল জন্ম সার্টিফিকেট ব্যবহার করে যারা ডোমিসাইল সার্টিফিকেট বের করেছে, তাদের পিছনে লেগেছি, তাদের পিছনে পড়েছি এবং তাদের আইডেন্টিফাই করেছি। এই নিয়ে আমাদের বাংলা পক্ষের একটা বড় ধরনের লড়াই চলছে। এই লড়াইতে এই বিষ্ণুপুরবাসীকে পাশে চাই, কারণ এই বিষ্ণুপুরের ছেলেমেয়েরা কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক বা অন্য যে কোনো জায়গায় যে চাকরির সুযোগ আছে, বাংলার জন্য বাঙালির জন্য যে চাকরির সুযোগ আছে, সেটা যেন পায়, সেই চাকরি যেন বহিরাগতদের দখলে না চলে যায়। জালি সার্টিফিকেট বের করে তারা যেন বাঙালির চাকরিতে খাবার না বসাতে পারে, তার জন্য লড়াই করছে বাংলা পক্ষ। এই কারণে বাংলা পক্ষ আপনাদের কাছে এসেছে। আজকে আমরা সকলে মিলে সেই আবেদন আমাদের কাছে রাখছি। ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করার যে আন্দোলন বাংলা পক্ষ করছে, সেই আন্দোলনে আপনাদের পাশে থাকতে হবে। এখানকার মাটি, এখানকার ঐতিহ্য, এখানকার ঘরানা আটকে রাখার জন্য বাংলা পক্ষ সর্বদা আপনাদের পাশে থাকবে। আপনারা বাংলা পক্ষের পাশে থাকবে, বাঙালি জাতির পাশে থাকবেন, এই আশা রেখে এই বক্তব্য রেখে আমি শেষ করছি। জয় বাংলা। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বাংলা জেলা পরিষদের এরপর আমাদের বাংলা পক্ষের চিকিৎসা পরিষদের সদস্য সৈয়দ আবেদাকে আমরা বাংলা পক্ষ নিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিষ্ণুপুর বাংলা পক্ষের পক্ষ থেকে। এবং আর তারপরে আপনারা যার জন্য অপেক্ষা করেছেন, প্রত্যেকটা দোকানের গলিতে কান পেতে রেখেছেন,
জয় বাংলা। বাংলা পক্ষ পূর্ববক্তা যারা বলে গেলেন যে ভারতের বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ, আমাদের এই সংগঠন আপনারা অনেকেই দেখেছেন, আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই ভিডিও দেখেছেন। আমাদের দাবি দাওয়া, আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ, আমরা কি প্রতিবাদ করি একটু আগে উৎপলদা বলে গেল। আমাদের ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করতে হবে। এই যে জাল ডোমিসাইল সার্টিফিকেট জারি করে যারা অন্য রাজ্য থেকে এখানে এসে চাকরি করছে তাদেরকে আটকাতে হবে। আবার আমরা এটাও করি, আমরা যদি রাস্তাঘাটে আমরা যখন যাচ্ছি অন্য অনেক জায়গায় যদি আমরা হিন্দিতে পোস্টার, হিন্দিতে হেডলাইন, হিন্দিতে ব্যানার, অমুক শপ, অমুক দোকান, এগুলোকে আমরা চাই যাতে বাংলায় হোক। কারণ মহারাষ্ট্রে তো আর বাংলায় চলে না, ইউপি বিহারে বাংলায় পোস্টার দেয় না, তাহলে আমরাই বা দেবো কেন? মারাঠিরা যদি জয় মারাঠি বলতে পারে তাহলে আমরাই বা জয় বাঙালি বলবো না কেন? আমাদের বাংলার মাটিতে একমাত্র বাঙালির অধিকার আছে জয় বাংলা বলা, বা ওদেরকেও জয় বাংলা বলানোর। কারণ আমরা যদি এখন বিহারে যাই, আমরা যদি এখন কন্নড়ে, তামিলে, মহারাষ্ট্রে যাই, সেখানে কিন্তু তাদের সঙ্গে তাল মেলাতে হবে, জয় কন্নড় করতে হবে। এটা তখন আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব পড়ে যায়। অতএব ওদেরও এটা যেন দায়িত্ব থাকে, যেন এখানে এলে তারা জয় বাংলা বলে। এই যে আমাদের এত আন্দোলন, এত প্রতিবাদ, এত দাবি দেওয়া, এটাই কিন্তু আমাদের মুখ্য বা গুরুত্বপূর্ণ দাবি নয়। আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ দাবি আছে, সেটা হচ্ছে আমাদের পুঁজি, অর্থাৎ বাঙালির পুঁজি, বাঙালির পকেটের টাকা যাতে বাংলায় থাকে সেটাও আমাদের একটা দেখতে হবে। আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক দোকান থাকে, সেখানে আমরা বাজ বিচার করি না। আমরা যেখান থেকে ওই মালটা কিনে দেখি না যে এর মালিকানা বাঙালি কি নয়। এটা আমাদের কিন্তু খুবই প্রয়োজন। আমরা বাঙালি হয়ে যদি বাঙালির দোকানে মালটা না কিনি তাহলে টাকাটা কিন্তু তার বাঙালির থাকছে না। আমরা শুধু এখানে ক্রেতা হতে আসিনি, আমরা বিক্রেতা হতে এসেছি। এর পরিপ্রেক্ষিতে আমি একটা উদাহরণ দেব। আমরা সবসময় তো বলি সাইনবোর্ডটা চেঞ্জ করো, হিন্দিতে নয়, উর্দুতে নয়, বাংলায় করো। এই পরিপ্রেক্ষিতে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন এখানে একটা চালের দোকান আছে, সেই চালের দোকানটা হিন্দিতে লেখা বা উর্দুতে লেখা, কিন্তু তার মালিকানা বাঙালি। আবার কোনো একটা চালের দোকান আছে যেখানে ইংলিশে লেখা বা অন্য কিছু, তার মালিকানা বা সেই চালের দোকানের হেডিংটা আছে বাংলায়, তার মালিকানা আবার উর্দু বা হিন্দু সাম্রাজ্যবাদী, হিন্দি সাম্রাজ্যবাদী। আমরা কি করি, এইসব না বিচার করে সাইনবোর্ড দেখে আমরা সেই দোকানে চলে যাই এবং মালটা কিনি। এতে দেখা যায় যে টাকাটা কিন্তু বাঙালির গেল না। সাইনবোর্ড থেকে যদি আমরা মাল কিনি তাহলে টাকাটা কিন্তু ওই উর্দুবাদী আর হিন্দু সাম্রাজ্যবাদীদের পকেটেই যাচ্ছে, হিন্দি সাম্রাজ্যবাদী। তাহলে আমাদের এই মালিকানা থেকে আমাদের দোকানে আমাদের মাল কিনতে হবে, তাহলে টাকাটা আমাদের পকেটে থাকবে, বাঙালি জাতির পকেটে থাকবে। টাকা না থাকলে, পুঁজি না থাকলে বাঙালি এগিয়েও যেতে পারবে না। আমরা জানি অর্থই সব জিনিস। সেই অর্থটাকে বাঁচাতে হলে, বাংলার বুকে থাকতে হলে আমাদের বাঙালি ভাইয়ের পাশে থাকতে হবে। আমাদের বাংলা পক্ষ সংগঠন ধীরে ধীরে বাড়ছে এবং আগামী দিনে আরো বাড়বে। এই স্বপ্ন নিয়ে, এই বাসনা নিয়ে আমরা এগিয়ে চলছি। আজ বিষ্ণুপুরে আছি, কাল আমরা হাওড়ায় যাব, পরশু আমরা কলকাতায় যাব। এটা আমাদের একটা দায়িত্ব। আজকে আমরা বাংলা পক্ষ সংগঠন, আমরা সবসময় একটা স্লোগান দিই। আমরা বলি হাওড়া জেলার মাটি
জয় বাংলার ঘাঁটি। আমরা বলি বিষ্ণুপুরের মাটি জয় বাংলার ঘাঁটি। আমরা বলি সারা বাংলার মাটি জয় বাংলার ঘাঁটি। এই মাটিতে সাধারণত আছে কি? আমরা কেন এই মাটি শব্দটা শুনি? এই মাটিতে আছে আমাদের পূর্বপুরুষের রক্ত, আর আপনার আর আমাদের মতো সহজাতদের মাথার ঘাম। এই দুটো জিনিস মিলিত হলে যে লেয়ার তৈরি হয় সেটাই হচ্ছে ছাপ, এবং এই ছাপের মাধ্যমে যে ইতিহাস তৈরি হয় সেটাই হচ্ছে বাংলা পক্ষ সংগঠন। বাংলা পক্ষ একটা বার্তা তৈরি করেছে, অর্থাৎ একটা পেপার। প্রত্যেক মাসে আমাদের সহজাতের হাতে পেপার আছে। এই বার্তার উদ্দেশ্যটা কি? আমাদের যে বাংলা পক্ষ সংগঠনের যে বার্তা সকলের কাছে যাচ্ছে, সবাই পড়ছে, এর একটা উদ্দেশ্য হচ্ছে এই বার্তা থেকে আমরা কি পরিচয় পাচ্ছি। এই বার্তাতে আমাদের আছে, বাংলা পক্ষ বার্তায় আছে বাঙালি জাতির অতীত, বাঙালি জাতির বর্তমান আর বাঙালি জাতির ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে এই নয় যে আমরা বলে দেবো আজকে কি হবে কাল কি হবে, এটা নয়। ভবিষ্যৎ মানে এটা যে বাঙালি জাতি যদি আজকে পথে না নামে, বাংলা পক্ষ সংগঠনের আঙুল না ধরে, তাহলে আগামী দিনে বাঙালি জাতি শেষ হতে চলেছে। এটাই হচ্ছে বাংলা পক্ষ বার্তায় আছে। তাই আপনাদের আগমন, আপনাদের ইচ্ছা আমাদের কাম্য। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি সাথে থাকেন, বাংলা পক্ষ কেউ আটকাতে পারবে না। বাঙালি জাতি আজকে ভূমি আছে, কাল জাগবেই জাগবে। জয় বাংলা, জয় বাংলা। অন্যান্য বক্তব্য রাখবেন, অন্যান্য বক্তব্য তারা আছে। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের বাঁকুড়া জেলারই আমাদের সহযোগিতা হিমাংশু জেঠু, অত্যন্ত বয়স্ক মানুষ, এবং তারপরেই আমাদের সকলে আমাদের প্রিয় মানুষ যার বক্তব্যের জন্য আমরা অধীরাগ হয়ে অপেক্ষা করছি, সেই গর্বনা বক্তব্য রাখবে। তার আগে সংক্ষিপ্ত আগের বক্তব্য রাখছে আমাদের হিমাংশু জেঠু। নমস্কার, জয় বাংলা। আমাদের বাংলার বাক মিস্টার গর্ব চট্টোপাধ্যায় উনি হাজির হয়েছেন। আপনারা অধীরাগ হয়ে অপেক্ষা করছেন ওনার বক্তব্য শোনার। তাই আমি দীর্ঘায়িত না করে যা বাঙালি যাত্রা বন্ধনের বিমানের কথা আপনাদেরকে স্মরণ করি। স্বাধীনতার পূর্বে থেকে আমাদের এই মাটি, লাল মাটি দেখেছে সোমনাথ বিদ্রোহ, এই লাল মাটি দেখেছে চুয়ার বিদ্রোহ, এই লাল মাটি দেখেছে হাজারো বিদ্রোহের ঢেউ। এই বাংলা থেকে সাংস্কৃতিক বিপ্লব যেটা হয়েছিল আগে রামমোহন থেকে, বিবেকানন্দ থেকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে, যে ইতিহাসের সাংস্কৃতিক আন্দোলন আমরা দেখেছি, যার মধ্য দিয়ে স্বাধীনতা স্পৃহা দেখেছিল, তাও কিন্তু এই বাঙালি পদ্ধতি। আবার পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনে সবথেকে বেশি বলিদান কিন্তু বাঙালিরই রয়েছে। সুভাষ বোসের আন্দোলন থেকে, অনুশীলন সমিতির আন্দোলন থেকে, যা কিছু ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বাঙালি। পরবর্তীকালে সেলুলার জেলে যদি যান, দেখবেন জয়গঞ্জ মধ্যে 365 জন বাঙালির নাম। ওখানে কিন্তু স্ট্যাচু আছে দামোদর বিনায়ক ভদ্রলোকের নাম বলে যাচ্ছে সাভারকার। শুধু তাই নয়, রাইট অ্যান্ড সাউথ সেখানে কিন্তু একজন বাঙালিকে প্রায় দেখানো হয়েছে উল্লাসকর দত্ত, যাকে দেখানো হয়েছে একজন পিছিয়ে পড়া মানুষ হিসাবে, যে স্বাধীনতার আন্দোলন থেকে ঢেকে যাওয়ার মানুষ। এই ছাড়া কোন বাঙালির নাম স্বাধীনতা পরবর্তীকালে বাঙালির উপরে দেশ বিভাগের ফলে যে অজস্র মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, পরবর্তীকালে দেশ বিভাগের ফলে যে রিভিউজের চাপ, তার ফলে বাংলার অর্থনীতি ধ্বংস হয়ে যায়। পাঞ্জাবের ক্ষেত্রে যে ধরনের রিহ্যাবিলিটেশন করা হয়েছে, বাংলার ক্ষেত্রে কিন্তু তা করা হয়নি। প্রতি মুহূর্তে বাঙালি পিছিয়ে পড়েছে, বাঙালিকে চেপে রাখা হয়েছে। আমার বেশি বলার সময় নেই, সময়ের পাবন্দি আছে। আমি খালি একটুকুই বলছি, স্বাধীনতা পরবর্তীকালেও
বাঙালি কিন্তু পিছিয়েছে। আজকে আমরা শুনছি বাংলা ভাগের কথা, কেউ বঙ্গভূমি রাজ করতে চাইছে, কেউ অন্য কিছু করতে চাইছে, বাংলাকে 3 খণ্ড 4 খণ্ড করতে চাইছে, বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে প্রতি মুহূর্তে আমরা শুনছি আর্থিক বঞ্চনার কথা, এবং আজ নয়, এই আর্থিক বঞ্চনার স্বাধীনতা পরবর্তীকালে চিরকাল চলে এসেছে। শিক্ষার ক্ষেত্রে বাঙালিকে পিছিয়ে দেওয়ার জন্য সুপরিকল্পিত চক্রান্ত করেছে, কিন্তু বাঙালির মেধা তাকে দমানো যায়নি। বাঙালির মেধা কিন্তু বাংলা ছাড়িয়ে, ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিশ্বকে আজকে রাজ করেছে। আমরা নোবেল laureate কথা যদি ভাবি, তাও সেই বাংলা। আর যে কোনো ব্যাপারে আইআইটি থেকে শুরু করে যে কোনো জায়গায় কিন্তু বাঙালির মেধায় রাজ করে। তাই সময় হচ্ছে ভাষা আন্দোলন, যেহেতু বাংলার ভাষার জন্য আন্দোলন শুরু করতেই হবে, সাথে বাংলার জাতিকে বাঁচিয়ে রাখার জন্য সেই যাত্রাভিমান নিয়ে আগে আসুন। বাংলার ভাবটা আমরা পেয়েছি, যে সামনে বাঙালি জাতির যাত্রাভিমানকে পৌঁছে দেবে ভারতবর্ষের দরবারে। যে মুখাপড়রা হিন্দুস্তানের দাবি নিয়ে যারা সারা বাংলাকে দমিয়ে রাখতে চাইছে, সেই বাঙালিকে যাতে দমিয়ে রাখতে না পারে সেই আন্দোলনে সামিল হোক। সামনের দিনে বাঙালির যাত্রাভিমান, বাঙালির ভাষা আর বাঙালির অধিকার নিয়ে ভূমিপুত্র সংরক্ষণ সহ সমস্ত ধরনের দাবি দাওয়াকে একদম আমাদের আদায় করে আনতে হবে। তার জন্যে বাঙালিকে জাগতে হবে, বাংলাকে জাগাতে হবে। এই বলে আমি আমার মাইক তুলে দিচ্ছি আমার জেলার হাতে। এখন সময়ের পাবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।